আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 6। শুরুতেই প্রথমে দেখায় যে ল্যাংইউ প্যাভিলিয়নে রাজকুমার চং এর তৈরি সেই ক্রসবো হাতে ধরে অঙ্গরক্ষক এবং সৈন্যরা দাঁড়িয়ে আছে রাজা ঝ্যাংয়ের। মানে কমান্ডার সু উপস্থিত না থাকায় শেফ চাই তাদের সবকিছুর সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে যাতে ভালোভাবে তারা প্র্যাকটিস করে নেই নতুন যন্ত্র। রাজার যখনই প্রয়োজন হয় তারা যেন প্রস্তুত থাকে। ও শেফ চাই সব অঙ্গরক্ষক এবং সৈন্যদের ডিসমিস করে দিলে সেনেও জানতে চায় যে রাজার প্ল্যান কি। ঝ্যাং জানায় সে কিংচি প্যালেসে পরিকল্পনা এক্সিকিউট করার প্ল্যান করছে। বলে ভালো হয়েছে, এখানে একমাত্র জায়গা যেখানে প্রধানমন্ত্রী কোন রকমের পাহারা বসাতে পারবে না। জানায় শেফ চাই জানায় এটা কি করে হতে পারে। এনেও জানায় চিকিৎসক সেটা স্নানের জায়গা, মানে হট স্প্রিং আছে, গরম ঝর্ণায় স্নানের সময় নিশ্চয়ই সবাই বিবস্ত্র থাকবে, সেখানে পাহারা বসানো সম্ভব না। চাই জানায় সেটা বুঝতে পারলো, কিন্তু এর জন্য তো কিংচি প্যালেসে গ্র্যান্ড চ্যান্সেলর লিউশিকে নিয়েও যেতে হবে। রাজা ঝ্যাং জানায় হ্যাঁ, আগামীকাল যে ভোজ সমারোহ আছে সেখানে সে প্ল্যান করেছে লিউশিকে তার রানী জিনফেং এর নামে আমন্ত্রণ জানাবে প্যালেসে হট স্প্রিং এ। চাই জানায় লিউশি এতে রাজি কি কেন হবে, খুবই ধূর্ত, সে তো রাজি নাও হতে পারে। ঝ্যাং জানায় আগে হয়তো হলে সম্ভাবনা ছিল, হতো না, এখন এটা নিশ্চয়ই হবে, কারণ এখন সে তার জামাই। চাই তখন খুশি হয়ে বলে তাহলে জিনফেং এর সাথে রাজা ঝ্যাং এর বিবাহে কিছু অন্তত লাভ হয়েছে। তিনিও জানায় প্ল্যানটা খুবই ভালো, কিন্তু এতে যদি বিফল হয়ে যায় মহারাজের প্রাণ সংশয় হতে পারে। ঝ্যাং এখানে জানায় সে যদি বিফল হয় তাহলে হয়তো তার প্রাণ চলে যেতে পারে বা তারা আটকে দিতে পারে। বিষয়টা সে স্বেচ্ছায় করতে চায়। সে ভাবছে যদি কোনো রকমে সফল হয়ে যায় তাহলে তার রাজ্যকে বাঁচিয়ে দেবে সেই ধূর্ত পরিকল্পনা থেকে এবং তারা দিনের আলো দেখতে পাবে। এটাও তার সহকর্মীদের জানিয়ে দেয় যে যদি এর থেকে পেছনে সরে যেতে চায় সে কোনোভাবেই কোনো আপত্তি করবে না। চিকিৎসক সেনেও শেফ চাই এবং তার অ্যাটেন্ডার সুয়ান জানায় তারা সবসময় তাকে রক্ষা করবে শপথ নিচ্ছে। এদিকে দেখায় জিনফেং সুফাং এর সাথে তার নিজের ঘরে ভোজ সমারোহের জন্য রাজা ঝ্যাং এর যে আত্মীয়রা আসবে রং রূপ বৈশিষ্ট্য যাবতীয় মনে রাখার চেষ্টা করছে, একটা করে তাদের নাম বলছে এবং জিনফেং তাদের বৈশিষ্ট্য বলছে, বারবার ভুল করছে। বলে সারাদিন ধরে সে মনে করে ঠিকঠাক করছিল, এখন সে ভুল কেন বলছে। জানায় সে বারবার ভয় ঘাবড়ে যাচ্ছে, তো সময় এগিয়ে আসছে, তার মনে হচ্ছে যে সুফাং যদি তাকে লাইফ টাইমও দেয় তাহলে হয়তো সে সবকিছু মনে করে রাখতে পারবে না। এদিকে আবার দেখায় ঝ্যান রানী জিনফেং এর কক্ষে উপস্থিত হয়েছে। তাকে দেখে বলে যে সব পরিবার পরিজনের নাম মনে করতে করতে সে হয়তো মৃত্যুর মুখে চলে যাবে, তার খুব অসুবিধা হচ্ছে। ঝ্যাং জানায় এই সমস্যাটা কোনো বড় সমস্যাই না, সে দেখে নিচ্ছে। জানায় সারাদিন ধরে ঠিক ছিল, কিন্তু সময় যত এগিয়ে আসছে রানী জিনফেং ঘাবড়ে যাচ্ছে। রাজা ঝ্যাং সুযোগ বুঝে কথার মাঝখানে কথা পেরে দেয় যে কিংচি প্যালেসে গরম ঝর্ণার নিচে স্নান করতে গিয়েছিল। কথাটা শুনেই বলে যে মহলের মধ্যে হট স্প্রিং আছে, তাকে কেন বলেনি, এটা খুবই খারাপ করেছে। সেটা খারাপ কি করে হতে পারে, সহজ কথায় সে স্বার্থপর। ঝ্যাং বলে যে মৃত সম্রাট মহলের মধ্যে একটা এরকম গরম ঝর্ণা স্থাপন করার জন্য সমস্ত কারিগর নিয়ে খুঁজতে বেরোতে গিয়েছিল, সমস্ত সাধন অবলম্বন করে মহলের মধ্যে স্থাপন করেছে সুন্দর হট স্প্রিং অর্থাৎ গরম জলের ঝর্ণা। রানী এতই বা রাগ করছে কেন, বিষয়টা কি খুবই গম্ভীর। ফেং জানায় গতকাল কে দেখভাল করেছে ওই ঠান্ডার মধ্যে রাজাকে, তখন অসুস্থ হয়ে পড়েছিল পাহাড়ে। ঠিক আছে, রানীকে রাগ করতে হবে না, জিনফেং গরম ঝর্ণার জল দেখাতে নিয়ে যাবে। জানতে চায় যে আগামীকাল তার মাও আসছে, সে কি তাকে নিয়ে যেতে পারে। ঝ্যাং জানায় মাকে কেন, তার বাবাকেও সে নিয়ে যেতে পারে। জানতে চায় কিন্তু সে আর তার রাজা ঝ্যাং তো শত্রু। ঝ্যাং জানায় শত্রু হওয়া সত্ত্বেও সে জামাই, এটুকু খেয়াল রাখা তার ইনলসদের তার উচিত। ও রাজা ঝ্যাং তাকে একটা বই দেয় অ্যাটেন্ডার সুয়ানকে দিয়ে, এখানে তার পরিবার পরিজনদের সব ছবি বৈশিষ্ট্য রূপ রং লেখবিও আছে। ঝ্যাং জানায় এটা প্রত্যেক আত্মীয় ভোজ সমারোহে সে ব্যবহার করে, এটা সাহায্য করার জন্য সে দিচ্ছে। খুশি হয়ে বলে সে ওয়ার্ল্ডের বেস্ট হাজবেন্ড। ফাংকে বলে যে এইবারের জন্য সে আবার সেভ হয়ে গেল। এদিকে দেখায় গ্র্যান্ড চ্যান্সেলর লিউশির বাড়িতে তার অ্যাটেন্ডার মিস্টার ইউ এসে বলছে যে একজন গেস্ট এসেছে যে গ্র্যান্ড চ্যান্সেলরের সাথে দেখা করতে যায়। বাইরে গিয়ে সেই কালো পোশাক পরা গেস্টকে ভেতরে যেতে বলে যে লিউশি তাকে ডেকে পাঠিয়েছে। এদিকে আবার দেখায় রাজা রানীর ঘরে বসে তাকে তার পরিবার পরিজনের নাম রূপ রং সব মনে করাচ্ছে, এবার তাকে প্রশ্ন করছে এবং জিনফেং পরপর সঠিক সব উত্তর দিচ্ছে। জানায় খুব তাড়াতাড়ি সে সব শিখে গেছে, এখন সে এগোচ্ছে কারণ আগামীকাল সকালে তাদের সব তৈরি হয়ে নিতে হবে। দাঁড় করিয়ে রাজা ঝ্যাং এর কাছে অনুমতি চায় যে আগামীকাল তার মা এলে সে মহলে সব জায়গা কি তাকে ঘুরিয়ে দেখাতে পারবে। ঝ্যাং জানিয়ে দেয় নিশ্চয়ই সে পারবে। জানতে চায় তাহলে কতক্ষণে তার মা ওখানে উপস্থিত হবে। কমান্ডার সু তো এখনো ফিরে এলো না। ঝ্যাং জানায় হয়তো তাদের একটু বিলম্ব হচ্ছে, কিন্তু আশা করছে যে কালকে আত্মীয় ভোজ সমারোহ শুরু হওয়ার আগে তারা পৌঁছে যাবে। রাজা ঝ্যাং নিজে তাদের
তার মাকে অ্যাটেন্ড করবে প্রবেশদ্বারে। তো সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা সকাল হয়ে গেছে। জিনফেংকে তৈরি করে দিয়েছে সুফাং। জানতে চাইছে সুফাং এর থেকে যে এই পোশাকে কেমন লাগছে। সুফাং জানে খুবই দীপ্তিমান লাগছে তাকে। পরিজনদের সামনেও রানীকে খুব সুন্দর লাগবে। ফেং জানায় সুফাংকে যে সে খুব মিষ্টি, তার মা এখানে উপস্থিত হয়ে গেলে সুফাংকে খুব পছন্দ করবে। ফেং এটাও জানতে চায় যে এখনো পর্যন্ত তার মা এসে পৌঁছেছে, আর যদি দেরি হয়ে যায় পৌঁছতে তাহলে কি হবে। সুফাং জানায় রাজার উপর ভরসা রাখতে, সে সবকিছু ঠিক করে দেবে, একজন খুবই বিশ্বাসযোগ্য মানুষ। এদিকে দেখায় আত্মীয় ভোজ সমারোহের জন্য সব আত্মীয় পরিজনরা চলে এসেছে হলে, কিন্তু সেখানে তখনও রানী এবং রাজা উপস্থিত হয়। ইমপ্রেস ডাওগার রাজা রানীর ফাঁকা চেয়ার দেখে চিন্তিত হচ্ছে এবং কনসার্ট ডাওগার ইশারা করে তাকে শান্ত থাকতে বলছে, চিন্তা কম করতে বলছে। মানে আত্মীয়দের মধ্যে কথা বলা শুরু হয়ে যায় যে রাজা হয়তো কাজে ব্যস্ত আছে, কিন্তু রানী এখন এসে উপস্থিত হয়নি কেন সেটাই তো বুঝতে পারছে না। আর একজন বলে যে রানী আসা থেকে যাবতীয় যা যা এতদিন হয়ে এসেছে সমস্যা গুলোর ঘটনাগুলো বলতে থাকে। একজন বলে তাহলে সেই ডংহাও সাম্রাজ্যের রানী কি করে হতে পারে। থেকে অবাক বিষয় যে ধূর্ত লিউশি গ্র্যান্ড চ্যান্সেলরে এই বা কি করে সে হতে পারে। যে কাজগুলো করে এসছে এটা কি যথেষ্ট হাস্যস্পদ এবং অপমানজনক নয়? প্রেস ডাওগার এবং কনসার্ট ডাওগার কথাগুলো শোনে এবং মুখের মধ্যে হাসি আটকে রেখে সবাইকে হাসি মুখ দেখিয়ে ভেতরে চিন্তা করতে থাকে। প্রেস ডাওগার চিন্তা ধরে না থাকতে পেরে তার অ্যাটেন্ডারকে বলে যে জিনফেংকে দেখতে সে কোথায় আছে এবং তাড়া দিয়ে তাকে আনতে। প্রেস ডাওগার পরিস্থিতি সামলানোর জন্য উঠে এসে আত্মীয়দের বলতে থাকে মহলের গার্ডেনে উত্তর ভাগে নতুন বিদেশি ফুল এবং নতুন পধা, নতুন ছোট গাছপালা লাগিয়েছে, এগুলোর আনন্দ আত্মীয়রা নিতেই পারে। এখনো দুপুরের ভোজ সমারোহ শুরু হওয়ার সময় আছে। এদিকে দেখায় জিনফেং এবং সুফাং বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার মা এবং মহারাজের উপস্থিতির জন্য। ফেং জানতে চাইছে এখনো ঝ্যাং এবং তার মা উপস্থিত কেন হলো না। ফেং জানায় ভেতরে আত্মীয়রা এসে গেছে, আগে মহারানীর উচিত ভেতরে গিয়ে তাদের অ্যাটেন্ড করা, তারা চলে আসবে। কিটা তখনই এমপ্রেস ডাওগারের অ্যাটেন্ডার এসে জিনফেংকে বলতে থাকে যে এমপ্রেস ডাওগার তাকে বলে পাঠিয়েছে রানীকে এক্ষুনি ভেতরে যেতে, কারণ এটা সাপেক্ষ একটা আত্মীয় ভোজ সমারোহ। রাজা বা রানী একজনের অন্তত উপস্থিত থাকা উচিত, একজনের অনুপস্থিতিতে। জানায় তাহলে সে তার সাথেই যাবে, কিন্তু সুফাংকে কানে কানে কিছু পরিকল্পনার কথা বলে সে হয়তো আগেই প্রস্তুত করে রেখেছে। দেখায় মহলের প্রবেশদ্বারে রাজা ঝ্যাং এবং অ্যাটেন্ডার সুয়ান দাঁড়িয়ে অপেক্ষা করছে। তখনই কমান্ডার সু এসে জানায় রানীর মা ইউংফুকে আনতে সে অক্ষম হয়েছে, কারণ সে জিয়াংপাক ভিলেজে গিয়ে খবর করে জানতে পায় যে ইউংফু কদিন ধরে মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আশেপাশেও জিয়াংপা গ্রামে খুঁজে দেখে কোনো খবর পায় না। ঝ্যাং জানিয়ে দেয় কমান্ডার সুকে যে এই কথাটা যেন সে স্বয়ং না জানায় রানীকে, বাকিটা সে দেখে নিচ্ছে। দেখায় আত্মীয়রা অপেক্ষা করতে করতে এমপ্রেস ডাওগার এবং কনসার্ট ডাওগারকে প্রশ্ন করতে থাকছে কতক্ষণের মধ্যে ভোজ সমারোহ শুরু হবে না, এখনো রাজা রানী এখানে উপস্থিত হয়নি। কতটাই বা খাস মানুষ যে মহলে থাকা সত্ত্বেও বয়োজ্যেষ্ঠদের অপমান করে যাচ্ছে, অহংকারী এবং রেবেলিয়াস কেন সে। ডাওগার বলতে থাকে কিছুক্ষণের মধ্যেই আত্মীয় ভোজ সমারোহ শুরু হবে, সামান্য কিছু অপেক্ষা করতে। আত্মীয়রা বলে যে তাদের মতে হয়তো রাজা বা রানী কেউই উপস্থিত হবে না, তাদের সময় নষ্ট করছে বৃথা। উনি সেখানে জানায় যে রানী উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে দুই রানীকে অভিবাদন জানায়, ক্ষমাও চেয়ে নেয় যে কিছু কাজের জন্য সে আসতে বিলম্ব হয়ে গেল। ডাওগার জানতে চায় যে তার বিলম্ব হওয়ার কারণ কি জানতে পারে। উনি জিনফেং সুফাংকে কিছু ইশারা করলে দাসীরা হাতে খাবারের প্লেট নিয়ে চলে আসে। জিনফেং জানায় যে প্রথমবার সে বয়োজ্যেষ্ঠদের সাথে দেখা সাক্ষাৎ করবে, সে ভাবলো খালি হাতে আসাটা উচিত হবে না। সকাল থেকেই সে শেফ চায়ের সাথে রাজকীয় পাকশালে ছিল ওয়ার্ম সিজনাল অ্যাপেটাইজার দিয়ে বয়োজ্যেষ্ঠদের ওয়েলকাম করার জন্য, তাই সে বিলম্বিত হয়ে গেছে এখানে। বয়োজ্যেষ্ঠদের জানায় আশা করছে যে সে তাদের ক্ষমা করে দেবে। বয়োজ্যেষ্ঠদের অভ্যর্থনাও করে সে। প্রেস ডাওগার রানীর খুব প্রশংসা করে এবং বিচারশীল, সে খুব ভালো কাজ করেছে এটা জানায়। এদিকে ফ্ল্যাশব্যাকে দেখায় যে শেফ চায়ের কাছে রাজকীয় পাকশালে গিয়ে রচনাত্মক শেফ চাই কি বানিয়েছে সেটা জিনফেং জানতে চায়। তোরে শেফ চাই দেখায় জেড রুই রোল, তার নবীনতম আবিষ্কার। ফেং অর্ডার দিয়ে দেয় যে তার 30 পিস চাই জানতে চায় এত সার্ভিস নিয়ে সে কি করবে। তোরে জিনফেং জানায় যে রাজকীয় পরিবারের সামনে, আত্মীয়দের সামনে সে প্রতিভা দেখানোর সুযোগ দিচ্ছে শেফ চাইয়ে। যদি সে রাজাকে প্রতিভা দেখাতে থাকে তাহলে সমগ্র রাজ্য জানতে পারবে না শেফ চাইয়ের প্রতিভার বিষয়। চাই খুশি হয়ে বলে যে মহারানী কি এত গম্ভীর। শেফ চাই তাড়াতাড়ি করে গিয়ে তার সার্ভিস রেডি করছে। ফেং জানায় ভালোভাবে কাজ করতে। চাই চলে গেলে সুফাং জানতে চায় জিনফেং এর থেকে যে সে তো বলেছিল শেফ চাইয়ের রান্নার মধ্যে স্বাদ থাকে না। ফেং জানায় যতক্ষণ সার্ভিসের খাবার আছে ততক্ষণ স্বাদ কম বেশি নিয়ে কেউ ভাববে না, কিছুক্ষণে সে এটা বুঝতে পারবে। পর জিনফেং
দেখায় যে বড় তিলযুক্ত মুখের একজন মানুষ সিয়ানের সামনে এসে তাকে অভিবাদন জানায়, এই অ্যাপেটাইজার সামনে দেয়। যে ভোজ সমারোহ শুরু হলে সে যেন প্রথমে সেটা গ্রহণ করে দেখে। বড় তিলযুক্ত প্রিন্স ইয়ান জানতে চায় রানী তো আগে তার সাথে দেখা করেনি, তাহলে তার নাম কি করে জানলো। ফেং জানায় যে প্রিন্স ইয়ান একজন ভালো ক্যালিগ্রাফিস্ট, সংহাও সাম্রাজ্যে সকলেই এই বিষয়ে জানে। তাকে জেড রুই রোল খেয়ে দেখতে এনার্জি এবং স্ট্রেংথের জন্য ভালো। সিয়ান জানতে চায় জিনফেং এর থেকে সে কি তার চাপলুসি করছে। ফেং জানায় এই সাহসটা সে কখনোই করতে পারে না। তো রাজ্যের রানী হতে পারে, কিন্তু বয়োজ্যেষ্ঠ তারা বয়স্কদের বিষয়ে জানা কি তার জুনিয়রদের উচিত না। সিয়ান জানায় সে একটু বেশি মদপান করে ফেলেছে, তাই হয়তো এরকম কথা বলছে। সে মার্জনা চাইতে গেলে ফেং জানায় তারা পরিবার, তার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, এই উপচারিকতা মাত্র। সিয়ান এতে খুশি হয়। প্রিন্স ডাউগার কনসার্ট ডাউগারকে খুশি হয়ে বলে যে গ্র্যান্ড চ্যান্সেলর লিউশির মেয়ে তাহলে বাস্তবে ভালো, যা ভেবেছিল লিউশির মতো না। আত্মীয়রা তার সামান্য প্রশংসা হলেও করেছে। ডাউগার বলে ভীষণ ভালো কথা, কিন্তু ভোজ সমারোহ শেষ না হওয়া পর্যন্ত রানীরা নিশ্চিত হতে পারে না। পর জিনফেং 8 মিটার লম্বা একজন লোকের সামনে গিয়ে দাঁড়ায়, লর্ড ডিফেন্ডার বলে সম্বোধন করে। মনে ভাবে রাজা ঝ্যাং যে বইটা দিয়েছিল তার মধ্যে যেমন রূপ রং বৈশিষ্ট্য ছিল সেরকমই তারা। পর সে একটা মিষ্টি সুন্দরী মেয়ে রাজকন্যা পিংনিং এর সামনে গিয়ে তাকে অভ্যর্থনা জানায়। একজন মহিলার সামনে গিয়ে সে তার মুখ দেখে চিনতে পারে না, মনে মনে ভাবতে থাকে এটা কে, সে চিনতে পারছে না। এখন প্রিন্স ডাউগার কনসার্ট ডাউগার দুজনে কথা বলতে থাকে। হঠাৎ করে রানী গতি কেন হারিয়ে ফেললো, আর প্রশংসা হওয়ার পরেই কি সে এরকম ভাবে গতি হারিয়ে ফেলতে পারে। এখন সেই দুই রানীর ভয় লাগছে। মানে জিনফেং এর পাশে মহারাজ ঝ্যাং চলে আসে। জিনফেং এর সামনে মহিলাকে কনসার্ট মু বলে সম্বোধন করে। কনসার্ট মু তার সামনে ঝুঁকে তাকে অভ্যর্থনা জানায়। ফেংয়ে তখন তার নাম মনে পড়ে, ওকে বলে যে অ্যাপেটাইজার এনেছে সেটা গ্রহণ করে দেখতে এবং জানাতে কেমন লেগেছে তার। সবাই সবার সিটে বসে পড়ে। ফেং আস্তে গলায় মহারাজকে ধন্যবাদ জানায় যে সে খুব ভয় পেয়ে গেছিল, মহারাজ না এলে সে কি করতো জানে না। যা ঝ্যাং জানায় এতে ভয় পাওয়ার কিছু নেই, শুধুমাত্র একজনের নাম ভুলে গেছিল, এতে এমন কিছু বড় ব্যাপার না। ফেং জানায় যে কনসার্ট মুখে সে কেন চিনতে পারলো না, রাজা ঝ্যাং এর দেওয়া পোর্ট্রে অ্যালবামে তো সে তাকে দেখেছে। সে ভেবেছিল যে তার চোখ বিষম, ওখানে তো সেরকম দেখতে না তাকে। যা ঝ্যাং জানায় হয়তো সে তার মুখ ঠিক করে নিয়েছে। ফেং জানায় এই বিষয়টা হয়তো তার গ্রামে অর্থাৎ জিয়ানপা গ্রামেই লোকপ্রিয় ছিল, এটা যে বাকি রাজ্যেও লোকপ্রিয় সে জানতো না। ফেং এখানে ঝ্যাংয়ের থেকে জানতে চায় যে তার মা এখনো কেন উপস্থিত হলো না। মনে মনে ভাবে আসল কথা বললে রানী চিন্তিত হয়ে যাবে, তার উচিত ম্যাডাম ইউংফুকে খুঁজে বার করতে। তার জন্য সে কিছু তার সৈন্য সামন্ত পাঠাবে খুঁজে বার করার জন্য, যে পেলে তারপর সে রানীকে সত্যিটা জানাবে। ঝ্যাং মুখে রানী জিনফেংকে বলে কমান্ডার সু গেলে তার মা জানিয়ে দেয় যে বাবা লিউশি খুব বিরক্ত করে তাকে, তাই সে তার মেয়ের সাথে দেখা করতে চায় না। সেখানে উপস্থিত হলে তার লিউশির সাথে দেখা হয়ে যাবে। জিনফেং সামান্য রেগে বলে আশ্চর্য বিষয়, তার মা এরকম কেন করলো। বাবা এমনই একজন মানুষ যার জন্য তার মা তার মেয়েকেও দেখতে চাইছে না, তো সে একবারই করবে। ঠিক আছে, বিয়ের পর মেয়ের গুরুত্ব নয় কমে গেছে, কিন্তু এত সুন্দর জামাইকেও সে একবার দেখতে আসবে না। এর জন্য সে তার মেয়ের আত্মীয় ভোজ সমারোহ প্রথমবার দেখা করতেও এলো না। জিনফেং এর মন খারাপ হয়ে গেছে। ফেং জানতে চায় ঝ্যাংয়ের থেকে যে তার বাবা লিউশি কেন এখন উপস্থিত হলো না। ঝ্যাং জানার উত্তরে এটা তো স্বাভাবিক, লিউশির পছন্দ যে সবাই তার জন্য অপেক্ষা করতো। আত্মীয় ভোজ সমারোহ এটা সাপেক্ষ একটা উপহার আত্মীয়দের জন্য, তারা আর কিছু সময় অপেক্ষা করবে। জামাই হিসেবে তার মনে হয় কিছুক্ষণ সময় দাঁড়িয়ে যাওয়া উচিত, কারণ সে জানে লিউশি নিশ্চিত রূপে আসবে। পরিবারের একজন আত্মীয় বলে বসে যেহেতু রাজা রানী সবাই উপস্থিত হয়ে গেছে তাহলে তাদের ভোজ সমারোহ শুরু করা উচিত। প্রিন্স ডাউগার মর্কিস বেংজিং বলে শান্ত করতে বলে তাকে, সেই ব্যক্তিকে তার নাম ধরে শান্ত হতে বলে। প্রধানমন্ত্রী লিউশি কিছুক্ষণের মধ্যে এলে তারপর তারা সমারোহ শুরু করবে। কথাটা শুনে অন্য একজন আত্মীয় বলে যে ঠিক আছে, তারা অপেক্ষা করবে। লিউশি কি তার জামাই এবং মহারাজ দুজনকেই অপেক্ষা করবে? এটা কি ধরনের কথা হলো? ফেং মনে মনে ভাবে তার বাবা লিউশির ব্যাপারে এটা কোনো আশ্চর্য বিষয় না যে তাকে এত লোকে অপছন্দ করে, সবসময় চায় যে সবাই তার জন্য অপেক্ষা করবে। খুবই একটা খারাপ বিষয়, লিউশির মেয়ে হওয়াটা খুবই কঠিন। ঝ্যাং সব বয়োজ্যেষ্ঠদের ক্ষমা চেয়ে নেয়, তাদের বলে আরেকটু সময় অপেক্ষা করতে এবং মদ্যপান করতে। এগুলো তাদের সার্ভ করা হয়েছে। মন্ত্রী লিউশি দেশের কাজের জন্য ব্যস্ত থাকে সবসময়, তার জন্য আর কিছু সময় অপেক্ষা করাটা অনুচিত হবে না। ফেং ঝ্যাং এর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ভাবে সে সবার কথা কতই না ভাবে। একজন তরবারি জানিয়ে দেয় যে গ্র্যান্ড চ্যান্সেলর লিউশি উপস্থিত হয়ে গেছে। সে সমারোহে ঢোকার পরও আবার ফিরে গিয়ে মহিলাকে তার সাথে নিয়ে আসতে থাকে। সমারোহের আত্মীয় এবং রাজ পরিবারের অনেকেই তাকে চিনতে পারে না, আর কেউ না জিনফেং এর মা ইউফেং। ওরা তাকে দেখে অবাক হতে থাকে। নতুন রাজকন্যা আত্মীয় পিংনিং এবং কনসার্ট মু বলতে থাকে যে আগে তো তারা কখনো লিউশির সাথে এই মহিলাকে দেখেনি। একজন বলে হয়তো রানীর তরফের কেউ হতে পারে, তারপর একজন বলে হ্যাঁ এই সম্ভাবনা হতেই পারে। লিউশি আর ইউফেং কাছে হেঁটে আরেকটু এলে ফেং দেখে চিনতে পেয়ে যায় এবং মা বলে সম্বোধন করা যায়। ঝ্যাং অবাক হয়ে বলে এটাই মা জিনফেং এর। ফেং এর মা ইউফেং ছুটে এসে তার মেয়ের সামনে দাঁড়ায়। সে রানী ভেবে তাকে বসে থাকতে বলে, সিট ছেড়ে উঠতে না করে। পর লিউশি আর ইউফেং
রানী আর রাজাকে অভিবাদন জানায়। পর লিউসি এমপ্রেস ডাওগারের সামনে গিয়ে পরিচয় করিয়ে দেয় ইউংফুর। এ মহারানী জিনফেং এর মা, তার পত্নী। সে তাকে সাথে করে এনেছে যাতে আত্মীয় ভোজ সমারোহ সে আনন্দ নিতে পারে। ফেং এর মা ইউংফু এমপ্রেস ডাওগারকে দেখে বলে সে কত সুন্দর দেখতে। সে বলে ইউংফুকে মহারানীকে অভিবাদন জানাতে। উনি ইউংফু হঠাৎ করে হাঁটুতে বসে পড়ে এমপ্রেস ডাওগারকে অভিবাদন জানানোর জন্য। এমপ্রেস ডাওগার ভয় পেয়ে এবং লজ্জায় সামনে দাঁড়িয়ে পড়ে। তাদের বেআইন অভিবাদন এভাবে কেন জানাচ্ছে। পরে হঠাৎই ইউংফু পায়ে দাঁড়িয়ে বলতে থাকে লিউসিকে যে সে ভুল করছে, কারণ মানুষরা মহারানীর সামনে হাঁটু মুড়ে বসে অভিবাদন জানাবে, এটা তো তার মেয়ের শ্বশুর বাড়ি, তো হাঁটু মুড়ে অভিবাদন জানানোর কোনো প্রয়োজন নেই। এখন ইউংফু এবং লিউসির সামনে কনসার্ট ডাওগার এবং এমপ্রেস ডাওগার দুজনে উপস্থিত হয়ে বলে একদমই ঠিক বলেছে, এটা তাদের মেয়ের শ্বশুর বাড়ি, তাদের এভাবে ফর্মালিটিস করার কোনো প্রয়োজন নেই। স্যার ডাওগার বলে ইউংফুকে যে হ্যাঁ, উপচারিকতার কোনো প্রয়োজন নেই, তারা তো পরিবারই এখন। দুই মহারানীকে অভিবাদন জানিয়ে বলে সব ঠিক আছে, তাকে যেন তারা ম্যাডাম বলে সম্বোধন না করে। তো বললো যে তারা পরিবার। সে মুখ্যরূপে তার জামাই এবং তার মেয়ের সাথে দেখা করতে এসেছে। এমপ্রেস ডাওগার জিনফেং আর ঝ্যাংকে বলে যে এত দূর থেকে ইউংফু দেখা করতে এসেছে, বসে না থেকে তাদের এসে দেখা করা উচিত। জানতে চায় জিনফেং এর থেকে যে সে তার মায়ের সাথে প্রথমবার দেখা করছে, নিজেকে কিভাবে ব্যক্ত করবে। সে ফেং জানায় যেভাবে নিজেকে ব্যক্ত করে আমি বলে সেভাবেই বেশি চিন্তা না করতে, কারণ তার মা অর্থাৎ ইউংফু খুবই ফ্রেন্ডলি মানুষ। ফেং ছুটে গিয়ে তার মায়েরকে জড়িয়ে ধরে তার সাথে কথা বলে। তার মা জানতে চায় কেমন আছে। যা উঠে দাঁড়িয়ে তার শ্বশুর আর শাশুড়ি দুজনকে অভিবাদন জানায়। ফেং এর মা ইউংফু খুশি হয়ে বলে তার জামাইকে কত সুন্দর দেখতে, মনে হচ্ছে তার মেয়ে কত বড় হয়ে গেছে, আর তাকে দেখে তার মাও। কথাগুলো শুনে সবাই একটু হেসে ওঠে, রাজাও অবাক হয়ে যায়। মানে রাজা ঝ্যাং আবার গরম ঝর্ণা জলের অর্থাৎ হট স্প্রিং এর কথাটা তার শাশুড়ির সামনে পেরে দেয়। বলে যে তার মেয়ে অর্থাৎ জিনফেংকে কথা দিয়েছিল যে আজকে ভোজ সমারোহের পর তারা সেখানে যাবে। এই মা কি তাদের সাথে যেতে পছন্দ করবে? ফু প্রথমে জিনফেং এর থেকে জানতে চায় যে ঝর্ণা সত্যি আছে। জানায় হ্যাঁ, মহলে হট স্প্রিং আছে। ফু বলে ভীষণ ভালো, সে শুনেছে গরম ঝর্ণার জল ভালো, সে নিশ্চয়ই যাবে। হ্যাঁ, একইভাবে গ্র্যান্ড চ্যান্সেলর লিউসিকেও জানায় আসার জন্য হট স্প্রিং এ। এগুলোও বলে যে সে সারা বছর কাজ করে, কিছুদিনই বছরে ছুটি নেয়। স্প্রিং এ স্নান করলে তার শরীর মন ভালো থাকবে। লিউসি আসতে ইচ্ছুক কিনা এটা সে জানতে চায়। তো লিউসি জানিয়ে দেয় যে তার এখনো কিছু কাজ আছে রাজ দরবারে, সেগুলো তাকে দেখতে হবে, তাই সে না করছে। ফু ধাক্কা দিয়ে লিউসিকে বলে নাটক না করতে। জামাই তাদেরকে আমন্ত্রিত জানাচ্ছে, সে কেন এই নাটক করে কথা বলছে যে তার কাজ আছে। সে ইউংফুকে বলে যে অনেক বিষয় আছে যে সে জানেন। ফু এখানে গলা ভারী করে মেজাজ দেখিয়ে বলে কি জানে না সে। বিষয়গুলো দেখে সবাই খিলখিলিয়ে হেসে ওঠে, মুখ চাপা দিয়ে দেয়। প্রেস ডাওগার লিউসিকে জানায় যে কোনো ব্যাপার না, সে তার সারা দিনের কাজ করে নিতে পারে। ওর দিন শেষে তারা একসাথে হট স্প্রিং এ যেতে পারে। আর পত্নী ইউংফুকে তারা ততক্ষণ মহল ঘুরিয়ে দেখিয়ে দেবে। সান্ধ্যকালীন কিয়াংলুও হলে প্রেস ডাওগার একটা ভোজ সমারোহ আয়োজন করেছে। সে জানতে চায় তাদের বিচার কেমন এতে। ফেং এর মা ইউংফু জানায় খুব ভালো বিচার, সে সহমত দিচ্ছে। সে ধাক্কা দিয়ে লিউসি থেকে জানাতে তাকে তার মত জানাতে চায়। সে বাধ্য হয়ে এমপ্রেস ডাওগারকে বলে সে তার আজ্ঞা পালন করবে। যা ঝ্যাং মনে মনে ভাবে এই কাজটা সফল করানোর জন্য তার শাশুড়িকে ধন্যবাদ দেওয়া উচিত। লিউসির এখানে রাজা ঝ্যাং এর পরিকল্পনা নিয়ে কিছু সন্দেহ হয়ে গেছে, সে ভাবতে থাকে মনে কি চলছে। তার দিকে দেখায় রাজা ঝ্যাং তার বাবা মৃত সম্রাটের ছবির সামনে দাঁড়িয়ে কথা বলছে। তার বাবাকে বলছে যে লিউসিকে সে ভীষণ ভরসা করতো, তার ছোট ঝ্যাংয়ের দায়িত্ব সে লিউসির ওপর দিয়ে গেছিল। যখন থেকে লিউসি গ্র্যান্ড চ্যান্সেলর অর্থাৎ প্রধানমন্ত্রী পদে গেছে তখন থেকে তার শক্তির দুর্ব্যবহার করছে সে। লিউসি রাজপরিবার সম্রাট সবাইকে ধোকা দিচ্ছে, সবাইকে খিল্লি ওড়াচ্ছে, মজা করছে। বলে তার বাবার ছবির সামনে সে এখন আর জেনারেল লিউ নেই। জেনারেল লিউসির এত প্রশংসা তার বাবা করতো, সে যে পরিকল্পনা করেছে সেটা যেন সে সফল হতে পারে তার জন্য তার বাবার থেকে আশীর্বাদ চায়। ক্ষমাও চেয়ে নেয় তার বাবার এই কথাগুলো সে অবজ্ঞা করছে। তার বাবা লিউসিকে ভীষণ বিশ্বাস করতো রাজা ঝ্যাং এবং রাজ্যের জন্য। এদিকে দেখায় লিউসি মিস্টার ইউ এর সাথে কথা বলছে যে দুপুর বেলা সে গ্র্যান্ড কাউন্সিলে যাবে কিছু কাজের জন্য। ইউ চ্যাং এর জন্য তার সময় হবে না। ইউ জানতে চায় যে ইউ চ্যাংকে কি সে প্রবেশ করতে দেবে রাজমহল, কথাই কি সে ভাবছে। উত্তরে লিউসি জানে এই বিষয় নিয়ে তো সে বারবার বিরক্ত করছিল লিউসিকে, তাকে সেই কাজটাই করতে দিতে। দেখায় জিনফেং তার মাকে নিজের কক্ষে নিয়ে গেছে। সে জানতে চাইছে প্রথমে না বলে আবার হঠাৎ চলে এলো কেন, তার মা কি বোঝায়, সে তার মেয়ের কথা ভাবে না। ফু জানায় প্রথমে তো সে ভেবেছিল সে আসবে না, কারণ সে লিউসির মুখ দেখতে চায় না, এটা সত্যি। সে তার জামাইয়ের সাথে দেখা করতে চেয়েছিল, দেখে ভীষণ খুশি হয়েছে তার জামাই তার মেয়ের সাথে ভালো ব্যবহার করে, মানে তার মেয়েও ভালো আচরণ করছে। ফেং বলে তাহলে মেয়ের থেকে এখন জামাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। উত্তরে ইউংফু বলে এটা কখনো হতে পারে, তার মেয়ে তার আগে তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ইউংফু বলে যে লিউসির থেকে একটা বিষয়ে সে খুব সন্তুষ্ট যে সে তার মেয়ের জন্য একটা ভালো স্বামী
তার জীবনসাথী চুজ করেছে। ফেং তার মায়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলে ইউংফু জানতে চায় এভাবে তাকিয়ে আছে কেন। ফেং বলে তার মার বাবার মাঝখানে কি কিছু চলছে। লিউশিকে দেখে সেরকম মনেই হচ্ছে না যেই ব্যবহার সে তার মায়ের সাথে করেছে, যেই ব্যবহারের বিষয়ে তার মা জানিয়েছিল। ফু বলে এটাই তো বিষয়, কারণ জিনফেং এর আগে থেকে সে লিউশিকে চেনে, এগুলো সে নাটক করছে সে এটা খুব ভালো মতো জানে। ফেং বলে এটা সত্যি কথা। উনি সেখানে জিনফেং এর দাসী অর্থাৎ অ্যাটেন্ডার সুফাং চলে আসে। ফেং এর সমস্ত জিনিসপত্র নিয়ে ফেংকে জানায় যে রাজা ঝ্যাং আদেশ দিয়েছে এর উপর যে প্রতিবন্ধকতা ছিল সেটা উঠে গেছে। রানী ভালো পারফরমেন্স করেছে আত্মীয় ভোজ সমারোহে। ফেং জানায় তার মানে এখন তার ডুয়ান তার সাথে থাকবে না। ফেং বলে এরকম না, কারণ রাজা রানী এক হলে থাকতে পারে না, রাজমহলের নিয়ম। মানে জিনফেং বা রাজা ঝ্যাং এর যদি ইচ্ছা হয় একে অপরকে দেখা তাহলে তারা গিয়ে সাক্ষাৎ করতে পারে। ফু বলে এটা তো ভালো জিনিস, কারণ মহলে এতগুলো ঘর আছে, নাহলে সেগুলো তো সব ব্যবহার করা হবে না। নেই বোধহয় এই ব্যবস্থা। উনি এমপ্রেস ডাওগারের অ্যাটেন্ডার এসে জানায় জিনফেংকে ইউংফু এবং জিনফেংকে এমপ্রেস ডাওগার আর কনসার্ট ডাওগার আমন্ত্রণ জানিয়েছে চুরোয় দেখা করার জন্য। তারা ইউংফু ম্যাডামকে ঘুরিয়ে দেখতে চায় পুরো প্যালেস। ফু বলে তার শাশুড়ি খুবই মিলনসার একজন ফ্রেন্ডলি মানুষ। ফেংকে চেক করতে বলে যার চুল নাক মুখ সব ঠিক আছে তো দেখতে। ফেং দেখে নিয়ে বলে হ্যাঁ সব ঠিক আছে। মহারানীরা ইউংফু আর জিনফেংকে তাহি হলে দেখাতে নিয়ে যায়, থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত এবং বৃষ্টির পর ইন্দ্রধনু অর্থাৎ রামধনু দেখতে পাওয়ার কথা বলে। তারা দেখাতে নিয়ে যায় ইউফাং উদ্যান। প্রেস ডাওগার জানায় যে উদ্যান সে নিজের হাতে ডিজাইন করেছে। পুকুর, যাবতীয় গাছপালা, বিস্তৃত স্থান, এটাই তার নিজের ডিজাইন করা। জায়গাটা তার নিজের খুব পছন্দেরও। পর দেখায় তারা সকলে একসাথে বসে চা পান করছে। ফুকে এমপ্রেস ডাওগার চা পান করতে বলে সে ঢক করে একেবারে চা খেয়ে নেয়। ডাওগার তার কাছে চা কেমন লেগেছে জানতে চাইলে ইউংফু জানায় রাজমহলের কাপলেট খুবই ছোট। তাদের জিয়াংপা গ্রামে অতিথিদের চা দেওয়া হয় তখন বড় এক কাপ ব্যক্তি করে চা দেওয়া হয়। এখানে চাটা তেতো নয়, জিনিসটা তার ভালো লেগেছে। প্রেস ডাওগার আবার জানতে চাই ইউংফু থেকে আজকে যখন তারা চুরো থেকে দেখলো কেমন লেগেছে তাদের রাজমহল। এখান থেকে নিচে দেখলে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। ইউংফু অনেক কিছু ভাবতে থাকলে তখন কনসার্ট ডাওগার বলে স্বাভাবিকভাবেই তাদের বেআইন খুবই বিনম্র হচ্ছে, কিন্তু এটা খুব বলা সহজ। তাদের রাজমহলের সকল দৃশ্যই খুবই মনোরম, ব্যবস্থাও খুবই ভব্য। ফু জানায় যে তাদের জিয়াম্পা গ্রামে কোনো রকমের চূড়ো নেই, কিন্তু পর্বত আছে। পর্বতের মাথা থেকে দেখলে সুন্দর অন্তহীন সীমারেখা দেখা যায়। স্যার ডাওগার জানে জিয়াম্পা গ্রাম তাদের যত বড় এই মহলটাও সেরকম অত বড়। গ্রামে যতগুলো রাস্তা আছে এই মহলে ততগুলোই দাঁড় আছে। ফু জানায় হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাদের জিয়াম্পা গ্রাম একটু অন্যরকম, আর তাদের মহলের এখানে সব ঘরগুলো রাস্তাগুলো একরকমের দেখে কি রাজ পরিবারের বা দাসদাসীদের মনে হয় না যে তাদের রাস্তা ভুল করে ফেলতে পারে। ফু বলে মহারানী একদম ঠিক কথা বলেছে, কিন্তু তাদের জিয়াম্পা গ্রামও অনন্য। রাজমহলের মতো এত বড় নয়, কিন্তু একটা বাড়ি অন্যরকম। প্রত্যেক মানুষের ব্যক্তিগত প্রাথমিকতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। ডাওগার জানতে চায় বিষয়টা কিরকম। ফু বলে যে তাদের গ্রামে প্রধান বিভিন্ন রঙের ঘর বানিয়েছে বদ্ধভাবে, যেগুলো দূর থেকে দেখে মনে হয় রামধনুর মতো। তাদের গ্রামের বিদ্যান ইয়াং নাম দিয়েছে এন্ডলেস ওয়েভ বা অন্তহীন লহর। কোন ইয়ান এখানে উত্তেজিত হয়ে বলে কেউ একবার জিয়ানপা গ্রামে যেতে চায়। ও বলে হ্যাঁ সে আমন্ত্রণ জানাচ্ছে, নিশ্চয়ই যেতে পারে। ফেং বলে না সে যেতে পারবে না। ও বলে সে এরকম কেন বলছে। ফেং বলে ইউনিয়নকে যে আগে তাকে মানতে হবে যে সে তার দাদার বউ। এদের মধ্যে বিষয়টা ডিল ছিল মনে আছে নিশ্চয়ই। রাজকন্যা ইউনিয়ন ডিল করেছিল ফেং যদি সফলতাপূর্বক আত্মীয় ভোজ সমারোহ পালন করে নেয় তাহলে সে তাকে দাদার বউ হিসেবে মেনে নেবে। ইউনিয়ন একবার তার মা কনসার্ট ডাওগারের দিকে তাকে, ডাওগারও তাকে সম্মতি দিয়ে দেয়। ইউনিয়ন এখানে তাকে দাদার বউ বলে সম্বোধন করে জিনফেংকে। দেখায় অঙ্গরক্ষকদের সাথে রাজা ঝ্যাং আর তার বকি সহসাথীরা বলছে রাজা ঝ্যাং কোর্টিয়ারে তার অঙ্গরক্ষকদের বলছে তাদের উপর একটা বড় দায়িত্ব দিয়েছে রাজা, কারণ কমান্ডার সু জানিয়েছে বাকি সকল অঙ্গরক্ষক সৈন্যদের থেকে আলাদা এবং বিশেষ। কিছু সময় বাদে একজন খুবই খতরনাক মানুষের সাথে মদ পান করতে আসবে। এখানে দুবার পান করবে, প্রথমবার পান করবে সামান্য, দ্বিতীয়বার পান করার সময় সে নিজের হাত থেকে কাপ ফেলে দেওয়ার ঢং করবে। কাপ ফেলে দেওয়ার নাটকটা হবে সংকেত তাদের অঙ্গরক্ষকদের জন্য। তারা এসে যেন সেই মানুষটাকে অর্থাৎ লিউশিকে ধরে ফেলে, কোনো প্রকারে তাকে যেন শেষ করে দেয়। বাকি ওপরে ক্রসবো নিয়ে সৈন্যরা থাকবে, নিচে থাকা সৈনিকদের সাহায্য করবে। তার সৈন্য অঙ্গরক্ষকদের জানায় যে আজকে যদি এই কাজটা সফল হয় তাহলে তাদের ভালোভাবে যা উপহার দেবে, পুরস্কার দেবে। যদি বিফল হয় তাহলে রাজারও প্রাণ সংশয় আছে। এদিকে দেখায় যে গ্র্যান্ড চ্যান্সেলর লিউশির কাছে রাজার অ্যাটেন্ডার সুয়ান এসেছে আবার মনে করিয়ে দেওয়ার জন্য এবং তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য কিংচি প্যালেস। লিউশি বলে রাজা কি ভুলে গেছে, ভাবছে যে লিউশি
ভুলে গেছে কিংসি প্যালেসের রাস্তা। টেন্ডার সুয়ান জানায় যে মনে করিয়ে দেওয়ার জন্য সুয়ানকে পাঠিয়েছে মহারাজ লিউসির কাছে। সুয়ান লিউসিকে কিংসি প্যালেসের একটা ঘরে নিয়ে তাকে পোশাক পরিবর্তন করে নিতে বলে। সে নিজের পোশাক পরিবর্তন করে নিয়ে তারপর সুয়ানের সাথে যায় রাজার সাথে দেখা করতে। লিউসি রাজার সামনে সেই কলাবাজদের কাজ করতে দেখে তাদের কলা প্রদর্শন করতে দেখে রাজাকে জিজ্ঞেস করে। সকলে থেকে শুনেছিল যে মহলেই সে কলাবাজ মন্ডলী রাখে, দেখে বিশ্বাস হল। এখানে রাজার কি মনে হয় না যে রাজ্যের রাজা হিসেবে রাজাবাজ মন্ডলীদের কলা দেখে সর্বক্ষণ নেওয়া খুব বোকা বোকা কাজ করে? রাজা ঝ্যাং জানায় কলা প্রদর্শন কখনই বোকা কাজ হতে পারে না, নিজে যাতে সে বোরিং বা বিরক্ত না হয়ে যায় তাই সে দেখে। এছাড়া রাজ্যের কাজের জন্য তো সে ছাড়াও বাকি অনেকে আছে, এই বিষয়ে তাকে বেশি চিন্তা করতে হয় না। এটাও না যে শুধু নিজের জন্য করে। রানী জিনফেং এর ওই কলাবাজদের খুব পছন্দ হয়েছে, ওদের থেকে সে কলা প্রদর্শনীও শিখছে। সে বলে এরকম বিষয় খুব ভালো লাগছে, তাহলে রানী আর রাজা ভালোভাবে মিলে যাচ্ছে। এরপর দেখায় লিউসি এবং রাজা ঝ্যাং দুজনে ফার্স্ট টোস্ট করছে মদ নিয়ে হাতে। তখনই দূর থেকে কেউ গুলতি দিয়ে করে রাজার হাতে মদের গ্লাস ফেলে দেয়। তখনই লিউসি দাঁড়িয়ে হেসে বলে হত্যাকারীরা চলে এসছে মহারাজকে রক্ষা করতে। তখনই কলাবাজ মন্ডলীর সেই লোকেরা অঙ্গরক্ষক সৈন্যরা লিউসির ওপর হামলা করতে শুরু করে আর লিউসি তাদের বিধরক পিটিয়ে দেয়, সেদিক ছুঁড়ে ফেলে দেয়। প্রধানমন্ত্রী লিউসি রাজাকে বলে এটুকুই আজকের প্রবন্ধ। বাকি অঙ্গরক্ষকদের বলে যে তাকে লিউসিকে ধরাশায়ী করতে। সে আবার অঙ্গরক্ষকদের পেটাতে শুরু করতে যেত। শেফ চাই গিয়ে জড়িয়ে ধরে লিউসির কোমর। চিকিৎসক সেনেও ক্রসবোধারী অঙ্গরক্ষকদের বলে না লাগাতে লিউসির ওপর। সে নিজেও গিয়ে চেপে জড়িয়ে ধরে লিউসিকে। লিউসির গায়ে এত জোর তীরন্দাজরা শুট করে দিল, সবাইকে ঠেলে ফেলে দেয় এবং আকাশে উড়ে ডিগবাজি খায়। ক্রসবোর তীর এদিক ওদিক দেওয়ালে জানলায় লেগে যায়, কিন্তু একটা তীর গিয়ে বেঁধে লিউসির বুকে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। রাজা ঝ্যাং এদিকে, ডুয়ানিউন ঝ্যাং এদিকে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।